স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি নুসরাত তাসফিন। শুরুতেই জানাবো শিরোনাম। আগামীকাল কারখানা খোলায় লকডাউনের মাঝে ফেরিঘাট ও মহাসড়কে ঢাকামুক্ত মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই বলছেন তারা। করোনা উপসর্গ নিয়ে ১৯ জেলায় আরও ১২৭ জনের প্রাণহানি, রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন। করোনা ও ডেঙ্গুর উপসর্গে মিল থাকায় জ্বর হলে উভয় রোগের পরীক্ষার পরামর্শ। ঢাকায় লার্ভা নিধনে ২০ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিনিয়োগকারীরা বাংলাদেশে সহজে কোম্পানি গঠন করতে পারবেন, মিলবে সব ধরনের সুবিধা, যুক্তরাষ্ট্রের রোড শোতে বললেন সালমান এফ রহমান। দেশের বিশিষ্টজনদের টার্গেট করতেন হেলেনা জাহাঙ্গীর, ফায়দা হাসিলে ছিল ১০ থেকে ১৫ জনের সাইবার মনিটরিং টিম, জানালো র্যাব। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। কাল থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর লকডাউনের সড়কের চিত্র পাল্টে গেছে অনেকটাই। মানুষের পাশাপাশি বেড়েছে যান চলাচল। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে সকাল থেকেই দেখা গেছে মানুষের ভিড়। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে কর্মস্থলে ফিরতে কয়েক গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, জানালেন কারখানা কর্মীরা। করোনা রোধে লকডাউনের মাঝেই রোববার থেকে খুলছে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা। তাই কাজে যোগ দিতে দলে দলে ঢাকায় ফিরছেন কর্মীরা। শনিবার সকাল থেকে ঢাকার প্রতিটি প্রবেশমুখে দেখা যায় কর্মজীবী মানুষের এমন ঢল। ঢাকায় ফেরা বেশিরভাগই পোশাক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। গণপরিবহন না থাকায় রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, পিকআপে ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি ও খরচ কয়েক গুণ বেড়েছে, জানালেন তারা। গার্মেন্টস খোলা অথচ গাড়ি ঘোড়া খোলা না, হ্যাঁ আমাদের পায়ে হাঁটা আসা লাগতেছে। কালকে থেকে অফিস খোলা হলো, বহুত কষ্ট করে এলো, টাঙ্গাইল থেকে আসছি। ঢাকায় প্রবেশপথের চেকপোস্টগুলোই দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মানুষ ও গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার ব্যবহার করে যাত্রী পরিবহনের জন্য বেশ কিছু যানবাহনকে করা হয় জরিমানা। এটা আসলে আমি এটা এতটা খেয়াল করিনি, স্যার বলার পরে আমি ওটা লক্ষ্য করছি। ২০০০ টাকা করে ভাড়া দিয়ে চিটাগাঙে যাচ্ছি, প্রেসটা ছিল, এই জিনিসটা আমরা ফলো করি না। বিভিন্ন মিডিয়া, সিটি কর্পোরেশন, সরকারি লোক লাগিয়ে অনেক গাড়ি ভাড়া মারতেছে, সেক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। লকডাউনের বিধিনিষেধ কার্যকরে ঢাকার ভেতর ছিল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা। ওর বড় ভাই মারা গেছে কালকে, বীর মুক্তিযোদ্ধা, তো ওকে নিয়ে আসতেছি। এই জন্য কেন নিয়ে আসলাম তাকে, এটার জন্য বলছে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। গতকালকে আমার ছোট ভাইকে ভর্তি করছি এই হসপিটালে ৩০ তারিখে। আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার গাড়ি তার করায় সিঙ্গেল দিয়ে ১০০০ টাকা জরিমানা করছে। কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের নামটাও বলতে পারতেছেন না, কী কারণে যাচ্ছেন সেটাও বলতে পারতেছেন না। যা শুধু উনি বাসা থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসছেন, সেটা একটা অজুহাত দেখানোর জন্য। জানা যা কেউ একজন মারা গেছেন, কিন্তু আমরা তথ্য নিয়ে দেখেছি বাড়িতে কাউকে হয়তো ফোন দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না মৃত্যুর খবরটা মিথ্যে, তো তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। লকডাউন ভাঙা ও স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর অলিগলিতে অভিযান চালিয়ে আটক করা হয় অনেককে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাজে যোগ দিতে লকডাউনের মাঝে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও তার আশপাশের কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার থেকে রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। চাপ বেড়েছে বিভিন্ন সড়ক মহাসড়কেও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই কাজে যোগ দিতে রাজধানী ফিরছে মানুষ। ফেরিঘাটের এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই দেশে প্রতিদিন করোনা সংক্রমণে ২০০-এর বেশি প্রাণহানি ঘটছে। রোববার থেকে কারখানা খোলার ঘোষণায় বাধ্য হয়ে সবাই ফিরছেন ঢাকায়। শত শত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিয়ে ভাবার সুযোগ নেই কারো। ভোর থেকে রাজবাড়ী, দৌলতদিয়া ও মাদারীপুরে বাংলাবাজার ঘাটে দেখা গেছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। অ্যাম্বুলেন্স সহ অল্প কয়েকটি গাড়ি বাদে পুরো ফেরিতে কেবল মানুষ। স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই জানিয়ে যাত্রীরা বলছেন, লকডাউনের মধ্যে হঠাৎ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তেই এমন ভোগান্তি তাদের। 50 টাকার ভাড়া আমরা 300 টাকা 400 টাকা দিয়ে আসছি। এখানে যে আসার পরে একজন এখানে অসুস্থ হয়ে পড়েছে। টাকা পয়সা তো খরচ হইলো, আবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে যাইতে হইতাছে। গার্মেন্টস খোলা দিয়েছেন, লঞ্চ কেন ছাড়েন না, বাস কেন ছাড়েন না?
চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু, মহাসড়ক সহ ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্টেও। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে ঢাকা ফিরছে মানুষ। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, হাইটা যাচ্ছি, অটো দিয়ে যাচ্ছি, ভ্যান দিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়া বন্ধ রেখে আমাদের যে মিল কারখানা খুলে দিল, আমরা কিভাবে যাবো? ট্রাকে যে যাবো, ট্রাকের অবস্থাটা দেখেন। তাহলে করোনা প্রতিরোধের জন্য যে লকডাউনটা দিল, এই লকডাউনটা থাকলো কই? এদিকে কঠোর লকডাউনের নবম দিনে অনেকটাই শিথিল প্রশাসনের অবস্থান। চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ বেশিরভাগ নগরীর সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। কিছু কিছু স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুলেছে দোকানপাটও। বিভিন্ন অজুহাতে এরকম বের হচ্ছে, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তাদের এটা যথাযথ হচ্ছে না, অযৌক্তিক, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মানুষের চাপ বাড়ায় লকডাউন কার্যকর কঠিন হয়ে পড়ছে বলছে প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনের মাঝেই ঢাকার প্রবেশ পথে আছে মানুষের ভিড়। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর বাবুবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, রাজধানীতে সকাল থেকে আমরা মানুষের চাপ দেখছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ আসছে। এই মুহূর্তে সড়কের কি অবস্থা? দেখুন, এখনো চাপ অব্যাহত আছে। ঢাকার প্রতিটি প্রবেশমুখ যদি বলি, গাবতলী, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর, এখন আছি বাবুবাজার ব্রিজ, যেটি বাবুবাজার ব্রিজ দিয়ে যে মানুষ প্রবেশ করছে সেই চিত্র যদি দেখতে পাচ্ছেন, এখানে মানুষ পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে। অর্থাৎ বিভিন্ন গন্তব্য থেকে তারা বের হয়েছেন, রিক্সা, অটো রিক্সা, কখনো পিকআপ, কখনো পায়ে হেঁটে তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফিরছেন। যারা আসছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে ঢাকায় আসতে বা তাদের কর্মস্থলে যেতে যেখানে 2 থেকে 300 টাকা বা 1 থেকে 150 টাকা ভাড়া লাগতো, সেখানে তাদের এখন খরচ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা, 1,000 টাকা, এইভাবে মানে কয়েক গুণ বেশি ভাড়া তাদের লাগছে। এর পাশাপাশি তো ভোগান্তি আছে, বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফিরছে। এখন যারা আসছেন তারা বলছেন যেহেতু তারা বাড়িতে গিয়েছিলেন 5 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে এমন ঘোষণার প্রেক্ষিতে, কিন্তু যখন মাঝখানে এসে 1 আগস্ট থেকে শিল্প কারখানা খোলার ঘোষণা আসলো, হুট করে একদিন তারা হাতে সময় পাচ্ছেন মাত্র তাদের কর্মস্থলে ফেরার জন্য। এখন তাদের কর্মস্থলে না ফিরলে তাদের অনেকের চাকরি অনিশ্চয়তায় পড়ে যায়, যে কারণে তারা অনেকটা ভোগান্তি উপেক্ষা করে কিন্তু ঢাকায় ফিরছেন বা তাদের কর্মস্থলে ফিরছেন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত এই বাবুবাজার ব্রিজে যে চেকপোস্ট আছে সেখানে শুধু যেসব যানবাহন প্রবেশ করছে সেগুলি তল্লাশি করছেন বা জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এই বাবুবাজার ব্রিজ এলাকা বা ঢাকার যেসব পয়েন্ট আছে, প্রবেশ মুখ, সেই সব পয়েন্ট দিয়ে যারা পায়ে হেঁটে আসছেন তারা কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় পড়ছেন না। মূলত যারা গাড়িতে আসছেন তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এমনটিও আমরা পেয়েছি যে ঢাকার গাবতলী বা আবদুল্লাপুর বা যে কোনো প্রবেশ মুখ দিয়ে যখন তারা ঢাকায় প্রবেশ করছেন, এরপরে ঢাকার ভেতরে একাধিক চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টেও আবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। কিন্তু এই যে দেখছেন যারা পায়ে হেঁটে আসছেন বা ভ্যানে আসছেন, দেখতে পাচ্ছেন এই ভ্যানে কিন্তু দীর্ঘ পথ তারা আসেন। আমরা যে বিষয়টি জেনেছি যে ফেরিঘাট থেকে শুরু করে এই বাবুবাজার ব্রিজ পর্যন্ত অনেকেই পায়ে হেঁটে আসতে বাধ্য হয়েছেন, কারণ ভ্যান বা অটোরিকশাতে যে পরিমাণ ভাড়া চায়, আসলে অনেকে নিম্ন আয়ের মানুষ বা অনেকে গার্মেন্টসের শ্রমিক, তারা আসলে এই এত টাকা ভাড়া দিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না, যে কারণে তারা পায়ে হেঁটে আসছেন, আবার পিকআপ বা ট্রাকে করে তারা আসছেন। সবকিছু মিলিয়ে এই যে মানুষের স্রোত, এই স্রোত কিন্তু সকালের তুলনায় এখন কিছুটা বাড়তে শুরু করেছে এবং এটি বিকেল নাগাদ আরও বাড়ার সম্ভাবনা আছে। এটি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট যারা আছেন, তারা এটি ধারণা করছেন। কারণ যেহেতু গার্মেন্টস আগামীকাল সকাল থেকে খোলা বা শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান আগামীকাল সকাল থেকে খোলা, সে কারণে মানুষ যে কোনো উপায়ে তাদের কর্মস্থলে ফেরার যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন এবং এখন পর্যন্ত তারা ঢাকায় ঢোকার যে তাদের চেষ্টা, সেই চেষ্টা মোতাবেক তারা বৃষ্টি বা বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাদের কর্মস্থলে ফেরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকে এরই মধ্যে তাদের কর্মস্থলে ফিরে গেছেন বা তাদের যে কর্মস্থল বা যোগ দেওয়া সেটি যোগ দিয়ে ফেলেছেন। বাবুবাজার ব্রিজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।
এদিকে লকডাউনের ফেরিঘাট পরিস্থিতি নিয়ে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে রয়েছেন, সেখানে আসলে সাধারণ মানুষের আজকে সকাল থেকে একটা চাপ আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে নদী পারাপারের ক্ষেত্রে বাড়তি কোনো ধরনের ফেরি যুক্ত করা হয়েছে কিনা, এবং পণ্যবাহী ট্রাকগুলোতে সাধারণত আমরা দেখছি যে মানুষের পারাপারের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আমাদেরকে জানাবেন, এবং সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? দেখুন, সকাল থেকে আমরা এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে রয়েছি। যেটা দেখতে পেয়েছি যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কিন্তু বিভিন্নভাবে রাজধানী ঢাকায় প্রবেশ করছে। মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ শত শত মানুষ কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাট হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করেছে। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। 3 চাকার যানবাহন অর্থাৎ অটোরিকশা, মাহেন্দ্র, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার, এগুলোতে কিন্তু দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তারা এই দৌলতদিয়া ঘাট পর্যন্ত আছে। আমি একটু আগে রাজধানী ঢাকামুখী একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম। তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। তিনি যেটা বলছেন, যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি কুষ্টিয়া থেকে এই দৌলতদিয়া ঘাট পর্যন্ত 1500 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করে এসেছেন। আসার পরে এই ফেরিতে উঠে কিন্তু তিনি রাজধানী ঢাকায় প্রবেশ করবেন। ঠিক একই রকম কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শত শত মানুষ কিন্তু একইভাবে এই ফেরিঘাট এলাকাতে আছে। কেউ ট্রাকের ছাদে বা বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে কিন্তু এই ঘাট এলাকাতে আছে। আমরা সকাল থেকে মানুষের যে চাপ, সেই চাপটা কিন্তু এখনো রয়েছে। তবে ফেরিগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই কিন্তু যাত্রীরা ফেরি পারাপার হচ্ছে। অনেকের মুখে মাস্ক নেই। এক্ষেত্রে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো নজরদারি দেখিনি স্বাস্থ্যবিধি নিশ্চিতের ক্ষেত্রে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যানবাহন মানুষের চাপে কিন্তু পণ্যবাহী ট্রাকের কিছুটা সিরিয়াল রয়েছে। সেই সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এই যাত্রীর সঙ্গে পণ্যবাহী ট্রাক পারাপারের ব্যবস্থা করছে। মানুষের চাপটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা বিআইডব্লিউটিসির সঙ্গে কথা বলেছি। সকাল থেকে তারা 8টি ফেরি চলাচল করছিল। দুপুর 1টার পরে কিন্তু যাত্রীর চাপটা বেড়ে যাওয়ায় তারা সব কয়টা ফেরি দিয়ে এই মুহূর্তে যাত্রী এবং যানবাহন পারাপার করছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকায়। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনে মানুষ যাতায়াত করছে। এতে করে করোনা সংক্রমণের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শামীম রেজা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 19 জেলায় 127 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 75 এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 52 জন। হাসপাতালে রোগীর চাপ থাকায় বাড়ছে শয্যা ও অক্সিজেনের সংকট। ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। গত কয়েকদিন ধরে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনে চাপ কম ছিল। এজন্য সিলিন্ডার অক্সিজেন দিয়ে কোনো রকমের পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানান চিকিৎসকরা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যু হয়েছে। চেষ্টা করতেছি যে অন্তত পক্ষে রোগীদেরকে এই যে প্রতিকূলতা, এই সীমাবদ্ধতা, এর মাঝেও কিন্তু আমরা একটা মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করছি। তার ভিতরে আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। শনিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে 14 জন মারা গেছেন। এই সময় 201 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ 113 জন। গ্রামগঞ্জ থেকে যে রোগীগুলো আসে, ওরা একটু লেটে আমাদের কাছে রিপোর্ট করে এবং হসপিটালাইজ হয়। এটাও একটা কারণ। যখন আর পারতেছি না, তখন সেই মুহূর্তে অসুবিধে আমাদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও আমরা হয়তো এই ডেথ রেটটাকে প্রিভেন্ট করতে পারছি না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 13 জনের মৃত্যু হয়েছে, যাদের 5 জন করোনা এবং 8 জন উপসর্গ নিয়ে। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 12 জন। তবে কুষ্টিয়ায় কমেছে আক্রান্ত ও মৃত্যু হার। স্বাস্থ্য বিভাগের দাবি, প্রশাসনের সমন্বয় সাধারণ মানুষকে অনেকটা সচেতন করতে পারায় মৃত্যু আক্রান্ত কমানো সম্ভব হচ্ছে। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় মারা গেছেন 7 জন করে। খুলনা ও যশোরে মৃত্যু হয়েছে আরও 8 জন।
হসপিটাল থেকে যেরকম প্রচার চালাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কুষ্টিয়াতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসন, ওনারাও কিন্তু অনেক কাজ করছেন। এই দুয়ের সমন্বয়ে কুষ্টিয়ার লোকজনদের কিছুটা হলে সচেতনতা বৃদ্ধি করা গিয়েছে। বগুড়ার 3 হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন, সিলেটে মৃত্যু হয়েছে 8 জন। গত 24 ঘন্টায় সেখানে নতুন শনাক্ত 209 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ঈদের ছুটির পর বরিশালে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে কিনা এবং সবশেষ আর কি তথ্য রয়েছে করোনা সমস্যার? দেখুন, ঈদের ছুটির পর করোনা পরিস্থিতির অবনতি হয়েছে এটা বলেই দেওয়া যায়। তবে আবার গত 3 দিনের যদি আমরা পরিসংখ্যানটা দেখি, সেদিক থেকে আক্রান্তের হারটা কিন্তু ক্রমহ্রাসমান। যেমন 3 দিন আগেও যদি আমরা দেখি, সেখানে প্রায় 400 কাছাকাছি আক্রান্ত ছিল 24 ঘন্টায়। গত 24 ঘন্টায় আক্রান্ত 119 বরিশাল জেলায়। তো এখন মৃত্যুর হারটা কিন্তু এখন পর্যন্ত মানে কমছে না। যেমন এর আগে 12 ছিল, গত 2 দিন 12 জন গেছে, আজকে কিন্তু সেটা 14 জনে চলে এসছে। যেমন করোনা আক্রান্ত মারা গেছে 4 জন আর 10 জন মারা গেছে উপসর্গ নিয়ে। তো এক্ষেত্রে আমরা ডাক্তার যারা রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে করোনায় মৃত্যুর হার কমছে না কেন বরিশালে। সেক্ষেত্রে তারা যেটি বলেছেন যে তারা আসলে 10 বেডের করোনা ইউনিট শুরু করেছিলেন, সেখানে যখন 150 ছিল তখন একরকম ছিল মৃত্যুর হার। এখন আজকে রোগী সংখ্যা 330, সেক্ষেত্রে মৃত্যুর হার 14 জন হয়েছে। তারা এটিকে খুব একটা অস্বাভাবিক বলে এখন পর্যন্ত দেখছেন না। তাদের হিসেবে যে সচরাচর গড় রোগী যেভাবে মারা যাচ্ছে সেভাবে মারা যাচ্ছে। আর যেটি হচ্ছে যে উপসর্গে যেহেতু মারা যাচ্ছে, এটি মেডিকেল কলেজ চালু থাকলেও এই সংখ্যা এরকমই হতো। তো এই হচ্ছে এদের বক্তব্য। আর যেটি হচ্ছে যে আমরা বিভাগীয় চিত্র যদি দেখলাম, বিভাগে হাঁটি হাঁটি পা করে মৃত্যুর সংখ্যা কিন্তু 469-এ চলে গেছে গত এই প্রায় 15-16 মাসে। তো এটি একটি মানে খুব একটা ভালো চিত্র আমরা দেখছি না। 33,000 ক্রস করে গেছে আক্রান্ত তো এই পর্যন্ত। এখন আজকে আবার যেটি এটি ভৌতিকতা দেখা গেছে, সেটি হচ্ছে যে ঢাকায় গার্মেন্টস খোলা হবে। এই জন্য বরিশাল সহ বরিশাল মেডিকেল কলেজে আসলে রোগীর চাপ সামলাতে চিকিৎসকরা কেমন পরিস্থিতি সামলাচ্ছেন? রোগীর চাপ তো আসলে বেড়ে যাচ্ছে। হাসপাতালে রোগীদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, হাসপাতালের রোগীদের প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে অভিযোগ, সেই অভিযোগটি সমান রয়ে গেছে, কিন্তু সেই অভিযোগের সুরাহা হয়নি। তারা সেবা পাচ্ছে না, তারা অক্সিজেন পাচ্ছে না, তারা অক্সিজেন পেলে ফ্লো পাচ্ছে না। কখনো যেটি বাথরুম রয়েছে সেটি খারাপ, খাবার খারাপ, এইটুকু রেখেছে। ডাক্তারদের কাছ থেকে আমরা এটাও জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনাদের সংকটটা কোথায়, মানে ম্যানেজটা হচ্ছে না কেন। তারা যেটি বলেছিলেন যে জনবল অনেক কম। অর্থাৎ হাসপাতালে এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চলছে 500 বেডের হাসপাতালের অর্গানোগ্রাম যেটি ছিল সেটি দিয়ে, অথচ এটি 1,500 বেডের হসপিটাল হয়ে গেছে। তো অর্থাৎ জনবল বাড়েনি, তাই সেই থেকে জনবল কাট করে কিছু জনবল এদিকে নেওয়া হয়েছে। তো যেটি হচ্ছে যে জনবল না থাকলে যা হবার তাই হয়। অর্থাৎ শ্যামরা কিনা কুডাকে একবার কেউ 5 তলায় গেলে তাকে 1 তলায় টেনে আনাটা খুবই কঠিন অবস্থা হয়ে গেছে। তাছাড়া বিল্ডিং যেটি রয়েছে সেটি করোনা ওয়ার্ডকে হিসেব করে করা হয়নি। এখন এখানকার লেআউট গুলো তৈরি করা দরকার হচ্ছে, অর্থাৎ অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন যে লেআউট গুলো রয়েছে সেগুলোকে তৈরি করা হচ্ছে। অর্থাৎ বরিশাল থেকে করোনা পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। রোগীর চাপ বেড়েছে রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালে। অক্সিজেন ও আইসিইউ এর খোঁজে বিভিন্ন জেলা থেকে রোগীরা ঢাকায় আসলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত শয্যা। দেশের সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসিতেও খালি নেই কোনো শয্যা। কেউ মারা গেলে বা সুস্থ হলে ফাঁকা হচ্ছে বেড। তবে এর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালটিতে আরও 500 শয্যা সংযুক্ত করা হচ্ছে। আগামী 4 আগস্ট থেকে এই 500 শয্যায় সেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ। হাসপাতালের পরিস্থিতি জানাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কি পরিমাণে আসলে নতুন রোগী আসছেন? সেক্ষেত্রে আইসিইউ বেড কি আলাদাভাবে ফাঁকা আছে কিনা?
শুধু আইসিইউ বেড নয়, আমরা কিন্তু সাধারণ যে বেড সেই বেডেরও এখানে স্বল্পতা রয়েছে। আপনাকে সকাল থেকেই আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে যেটা দেখতে পেয়েছি, তার মধ্যে যদি আমরা বলি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতাল, একটু আগে আমরা শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে গিয়েছিলাম। আপনি জানেন যে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল একটি নতুন হাসপাতাল এবং সেখানেও কিন্তু ভিভিআইপি রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সেই হাসপাতালের পরিচালক আমাদের জানাচ্ছেন যে রোগীর চাপ এতটাই বেড়েছে যে তারা সাধারণ বেডেও কাউকে কোনো নতুন রোগীকে জায়গা দিতে পারছেন না। একইভাবে আপনি আইসিইউর কথা যেটা বলছিলেন যে আইসিইউ ফাঁকা আছে কিনা, তিনি জানাচ্ছেন যে শুধুমাত্র বাইরে থেকে কোনো রোগীকে আইসিইউ সুবিধা তারা দিতে পারছেন না, কারণ তাদের সাধারণ বেডে যেসব রোগীরা রয়েছে তাদের অবস্থা এতটাই খারাপ, তাদের অনেকেরই আইসিইউর প্রয়োজন হচ্ছে। শুধুমাত্র তাদের ওখানে সাধারণ শয্যায় যারা অবস্থান করছেন তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিকে আইসিইউ দেয়া হচ্ছে। কারণ হলো যে এবং তাদের যে নির্দিষ্ট আইসিইউটা আছে সেখানে শুধুমাত্র কোনো রোগী যদি মারা যাচ্ছে বা দু একজন যদি সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন সেক্ষেত্রেই কিন্তু সেখানে আইসিইউ মিলছে অন্যদের, এবং একটি আইসিইউর জন্য 20 থেকে 25 জনের একটি অপেক্ষমান তালিকা রাখা হচ্ছে বলে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের পরিচালক আমাদের জানিয়েছেন। আমি এখন রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি। এখানে কোনো ধরনের আইসিইউ বেড ফাঁকা নেই এবং এখানে সাধারণ বেডের অবস্থাও কিন্তু আমরা এখানকার যে দায়িত্বে আছেন সে ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের জানাচ্ছেন যে এখানে নতুন রোগীদের এত চাপ, এখানে 3 থেকে 4 জনকে প্রতিদিন হয়তো নতুন রোগীকে বেড দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু এর বেশি তিনি জানাচ্ছেন যে 15 থেকে 20 জনও অনেক সময় প্রতিদিন রোগী আসছে, তাদের চাহিদা জানাচ্ছে। এবং আইসিইউর ক্ষেত্রেও অনেকেই ফোন করছে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এই আইসিইউ যেন তাদেরকে দেওয়া হয়, কিন্তু সেটা সে পাচ্ছেন না বলে জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতেও বাড়ছে ভিড়। ভোর থেকেই কেন্দ্রগুলোতে আসছেন টিকা প্রত্যাশীরা। বিভিন্ন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানালেও নিবন্ধনের পর দেরিতে SMS আসছে বলে জানিয়েছেন অনেকে। এ বিষয়ে প্রবাসী শ্রমিকদের অভিযোগ ছিল বেশি। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার। দেশে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সরকারের এ প্রচেষ্টায় সাধারণ মানুষও অংশগ্রহণ করছে ব্যাপক হারে। এটি তেজগাঁয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটের চিত্র। সকাল 9টায় টিকাদান শুরু হলেও ভোর থেকেই ভিড় করছেন নিবন্ধিত টিকা প্রত্যাশীরা। এমন চিত্র দেখা গেছে রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রে। মেলা হয় তো, অন্যান্য লোকে কইছে যে আগে যদি যাও তা আগে দিতে পারবেন, নাইলে পিছিয়ে পড়বো। মেলা আগে তো বোঝা গেছে টিকা নিলে অনেকটা সেফটি থাকা যায়, এই জন্যই এটা তো আসলে অতীত ইতিহাসটা ভালো, এই জন্যই টিকা নিতে আসছি। সংশ্লিষ্টরা বলছেন করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে সংশয় কেটে যাওয়ায় দিন দিন টিকা নিতে ভিড় বাড়ছে হাসপাতালগুলোয়। অনেক বেশি রেজিস্ট্রেশন করছে, ভ্যাকসিনও পাচ্ছে। আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে। আস্তে আস্তে করে পর্যায়ক্রমে সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। 80% লোককে আমরা ভ্যাকসিনেশন যখন করতে পারবো, প্লাস স্বাস্থ্যবিধি মেনে মানুষ যখন চলবে, সবকিছু মিলে কিন্তু সংখ্যাটা দেখবেন একদমই কমে আসবে। তবে প্রবাসী কর্মীদের টিকা ব্যবস্থাপনা নিয়ে রয়েছে বেশ কিছু অভিযোগ। সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দেখা যায় টিকা নিতে আসা প্রবাসীদের দীর্ঘ লাইন, দেরিতে SMS আসা ও অন্যান্য অভিযোগ করছেন তারা। সবাই বলতেছে হচ্ছে যদি সংক্রমিত হয়ে যায় তাহলে হচ্ছে রিস্ক কম, সেই জন্য রিস্ক তো কমতেছে। বাট আমরা আগে ভুল করে ফেলছি যে আগে দেই নাই কেন, একটু ভয় পেয়েছি যে কোনো প্রবলেম হয় কিনা বা কোনো কিছু। এখন দেখি যে না, স্বাভাবিক। এ পর্যন্ত সারা দেশে 1,29,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় আজ বিকেল 3:15টার দিকে হংকং এয়ারলাইন্সে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 7,81,320 ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় লটের টিকা আগামী 3 আগস্ট দেশে আসার কথা রয়েছে। সে সময় হংকং ফ্লাইটে আসবে 6,16,780 ডোজ টিকা। অক্সফোর্ডের 1 ডোজ টিকা গ্রহণকারীরা আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অক্সফোর্ডের টিকা দিয়ে গত 7 ফেব্রুয়ারি দেশে শুরু হয় গণটিকাদানের কর্মসূচি। সেরাম থেকে 1.2 লাখ ডোজ টিকা পায় সরকার। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পান 42 লাখ মানুষ। মজুদ শেষ হয়, দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ টিকাগ্রহীতা। এদের বেশিরভাগের অপেক্ষা 3 মাসের বেশি। সব ধরনের টিকা মিলিয়ে পর্যন্ত দেশে এসেছে 2.41 লাখ ডোজ। এর মধ্যে 1.27 লাখ টিকা দেওয়া হয়েছে। কাজে যোগ দিতে লকডাউনের মাঝে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও তার আশপাশের কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার থেকে রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। মাদারীপুরে বাংলাবাজার ফেরিঘাটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঘাটে মানুষের ভিড় পরিস্থিতি কেমন দেখছেন? আর ভোগান্তি তো সকাল থেকে আমরা যেমনটি দেখছি, মানুষজন আসলে রাজধানীতে ফিরছেন কিভাবে? যানজটে তৈরি হয়েছে কিনা? আর ফেরি ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ কি বলছে? জি, সকাল থেকে মূলত আমি সকাল 7টা থেকে এই মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে এসেছি এবং এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু দক্ষিণাঞ্চল যে 21টি জেলা, সেই 21টি জেলার মানুষজন কিন্তু ঢাকা যাচ্ছেন। বিশেষ করে খুলনা, বরিশাল অঞ্চলের মানুষজনই কিন্তু সকাল থেকেই ঢাকা ছুটছেন এবং তাদের আমি অনেক যাত্রীদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আগামীকাল যেহেতু কলকারখানা খুলে দিয়েছে সরকার, সেহেতু তাদের কলকারখানায় যোগদান করতে হবে। এজন্যই তারা কিন্তু যেভাবে পারছে সেভাবে ছুটে আসছে এই বাংলাবাজার ফেরিঘাটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমি কথা বলছি অনেক যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে প্রত্যেকটি জেলা উপজেলা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের ছোট ছোট যে যানবাহন রয়েছে, 3 চাকার মাহেন্দ্র, তারপরে ইজি বাইক সহ মোটরসাইকেল, এই ছোট যানবাহনগুলোতে করে কিন্তু তারা ফেরিঘাটে এসে পৌঁছেন এবং তাদের কিন্তু স্বাভাবিক সময় যে ভাড়া লাগে তার চেয়ে কিন্তু 5 গুণ 6 গুণ বেশি ভাড়া তারা খরচ করে কিন্তু তারা ঢাকা যাচ্ছেন, কারণ তাদেরকে যে কোনো মূল্যে তাদের কলকারখানায় কিন্তু তাদেরকে যোগ দিতে হবে, এটি তারা আমাকে জানিয়েছে। আমি কথা বলেছি মাদারীপুরের বাংলাবাজার ঘাটে যারা ব্যবস্থাপক রয়েছে বিআইডব্লিউটিসি, তাদের সাথে। বিআইডব্লিউটিসি যিনি ম্যানেজার রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রুটটিতে যাত্রীদের পারাপার করা হচ্ছে। পারাপার করার জন্য কিন্তু 10টি ফেরি এই রুটে সকাল থেকে কিন্তু চালানো হচ্ছে, যাতে আমরা দেখতে পেয়েছি প্রতিটি ফেরিতে কিন্তু যাত্রী একদম গাদাগাদি করে কিন্তু প্রতিটি ফেরি কিন্তু এই বাংলাবাজার ঘাট থেকে শিমুলার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এবং এখন পর্যন্ত। আমার পিছিয়ে কিন্তু অনেক যাত্রী রয়েছে এই মুহূর্তে ফেরিঘাটে। এই মুহূর্তে আমরা একটি ফেরিও নাই, সবগুলো ফেরি নদীতে চলমান রয়েছে, যার ফলে কিন্তু এই সকালের চেয়ে এখন কিন্তু ভিড়টা বেশি আমরা দেখতে পাচ্ছি। পুরো মাঠগুলো পল্টন সহ পুরো মাঠগুলোতে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছে ফেরিতে পারাপারের জন্য, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমি কথা বলছি মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাতে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারেন সেজন্য কিন্তু তারা এই ঘাট এলাকার যে ফেরিগুলি রয়েছে ফেরিগুলি কিন্তু ওই শিমুলিয়া প্রান্ত থেকে খালি পরবর্তীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করছি। রোববার থেকে 5 আগস্ট পর্যন্ত শিল্প কারখানাগুলো শুধুমাত্র যেসব শ্রমিক ঢাকাতে আছেন বা কারখানার আশপাশে আছে তাদেরকে নিয়েই কাজ চলবে, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনের মেয়াদ আরও বাড়াবে কিনা তার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে। এ বিষয়ে 4 আগস্টের মধ্যেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিধিনিষেধের মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে। গাদাগাদি করে কারখানার কর্মীদের আজ ঢাকায় ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এতে সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঢাকায় অবস্থানরতদের নিয়ে অফিস পরিচালনার বিষয়ে বিজিএমইএর সভাপতি সম্মত ছিলেন জানিয়ে তিনি বলেন, কেউ চাকরি হারাবে না বলে সভাপতি আশ্বস্ত করেছিলেন। যে শিল্প কলকারখানাগুলো আছে আগামীকালকে থেকে খুলে দেয়া এবং যারা শুধুমাত্র কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, হ্যাঁ, ঈদের পরের দিন যারা ফিরে এসছে বা যারা যায়নি ঈদে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে 5 তারিখ পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে 5 তারিখের পরে কি হবে সেটি কিন্তু সিদ্ধান্ত আমরা দিব। ডেঙ্গু না করোনা, প্রাথমিক উপসর্গ একরকম হওয়ায় রোগ নির্ণয়ে বিপাকে পড়ছেন আক্রান্তরা। জ্বর, মাথা ব্যথায় করোনা পরীক্ষা করলেও ডেঙ্গু পরীক্ষা করছেন না, এতে প্লাটিলেট কমে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এই অবস্থায় দুটো পরীক্ষায় করানোর পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। আপনার সাথে আমি পরে কথা বলছি। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গে স্বজনরা ভেবেছিলেন 38 বছর বয়সী সোহরাব করোনায় আক্রান্ত। তবে পরীক্ষায় সংক্রমণ শনাক্ত না হলেও শারীরিক অবস্থার অবনতি হয় তার। পরে হাসপাতালে নিয়ে ধরা পড়ে ডেঙ্গু। সিমটমটা দেখে আমরা কোভিড পজিটিভ মনে করেছি, পরে আমরা কোভিড টেস্ট দিয়েছি কিন্তু কোভিডটা নেগেটিভ আসছে। ডেঙ্গু টেস্ট করাইছি, তখন দেখলাম যে প্লাটিলেট কমে আসছে 1.5 লাখ।
তো পরের দিনই দেখলাম যে 50,000-এ নেমে গেছে। আবার অনেকে করোনা মুক্ত হওয়ার পর আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। অনেকের আবার একই সঙ্গে হচ্ছে করোনা ডেঙ্গু দুটোই। তাদের চিকিৎসায়ও দেখা দিচ্ছে জটিলতা। হ্যাঁ, ডেঙ্গুর জন্য আমরা যেমন প্যারাসিটামল আর প্লেন্টি অফ ফ্লুইড, অর্থাৎ বেশি করে তরল খাবার খাবে, আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট দিব, এটা খুব গুরুত্বপূর্ণ। কোভিডের ক্ষেত্রে একদম আলাদা। আমরা যে সাবকিউটেনিয়াস ইনজেকশন দিয়ে থাকি, সেই ইনজেকশনটা আমরা যদি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে দিয়ে দিই, তখন দেখা যায় যে রক্তপাতের একটা চান্স তৈরি হয় এবং প্লাটলেট কাউন্ট অনেক কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অন্য চিকিৎসা যেগুলো আছে কোভিডের, সেগুলো দিই। কিছু লক্ষণ উপসর্গ শুরুর দিকে ডেঙ্গু করোনা দুক্ষেত্রেই একই রকম। দুটোই ভাইরাসজনিত রোগ হলেও চিকিৎসা পদ্ধতিতে রয়েছে ভিন্নতা। ডেঙ্গুর জন্য কতগুলো হাসপাতালকে নির্দিষ্ট করার কথা বলা হচ্ছে, এটা খুবই ভালো হয়। শুধুমাত্র ডেঙ্গু চিকিৎসার জন্য যদি হাসপাতাল নির্ধারণ করা হয়, তবে সেখানে সেসব ডেঙ্গু রোগী যাবেন যাদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা নেগেটিভ প্রমাণিত হয়েছে। যদি কারোর জ্বর থাকে তাহলে সে করোনার সাথে ডেঙ্গুর টেস্টটিও করবে। এতে চিকিৎসার ধরনটি কেমন হবে সেই ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ব্যক্তির সচেতনতা যেমন দরকার ডেঙ্গু প্রতিরোধে, তেমনি স্থানীয় সরকারের পক্ষ থেকেও যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে কিন্তু ডেঙ্গুকে দমন করা যাবে না। এডিস মশা নির্মূল করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতি শনিবার নিজ বাড়ির আঙিনা আবারও পরিষ্কারের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরায় এই আহ্বান জানান তিনি। এর আগে মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিজ বাড়ির সামনে জমে থাকা পানি পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন। এ সময় ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডের অনেক বাসিন্দাই নিজ বাড়ি ও ছাদ পরিচ্ছন্নতার কাজ করেন। বারান্দার টব, ছাদ বাগান, বাড়ির সামনে পড়ে থাকা পাত্রের পানি পরিষ্কার করেন তারা। এদিকে ঢাকা উত্তর দক্ষিণ দুই সিটিতেই এডিস মশার লার্ভা নিধনে অভিযান চালায় 20টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাসার সামনে পানি জমে থাকায় অনেককে করা হয় জরিমানা। এর মধ্যে উত্তরায় অ্যাশিওর গ্রুপের একটি নির্মাণাধীন ভবনকে 3 লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। যে হাসপাতালের সাথে আমার কথা হয়েছে, আমাদের এন্টামোলজিস্টের সাথে কথা হয়েছে, ওনারা বলছেন যে বাচ্চাদেরকে অনেকে কিন্তু আমরা ঘরের মধ্যে রেখে দিই খালি গায়ে বা হাতা কাটা জামা পরে। আমি অনুরোধ করব সবাইকে জন্য ঘরে যারা থাকি আমরা যেন ফুল স্লিভ যেন পরে থাকি। এই এডিস মশাটাকে যেন বিশেষ করে বাচ্চাদেরকে যেন কোনো ধরনের ক্ষতি না করতে পারে। এই জন্য পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা সহজে কোম্পানি গঠন করতে পারেন। এছাড়া দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে বলে জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আয়োজিত রোড শোয়ের তৃতীয় সেশনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ শহরে 10 দিনের রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ইতোমধ্যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে রোড শো শেষ হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রোড শোর তৃতীয় সেশনে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংকটের কথা তুলে ধরেন প্রবাসী বিনিয়োগকারীরা। মেক্সিকোতে আমদানি রপ্তানির অনুমতি পেতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের বেলায় তা সপ্তাহখানেক লেগে যায়। মেক্সিকো ও অন্যান্য দেশের মতো সুবিধা পেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী সহজে কোম্পানি গঠন করতে পারেন। আমি মনে করি প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি একটি নতুন বাংলাদেশ। 10 বছর আগেও কল্পনা করা যেত না বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি হবে, কিন্তু এখন তা বাস্তবতা। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশের বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন এসেছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। Companies like Minister, companies like Butterfly, there are so many white goods companies which have now come up. দেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের আহ্বান জানান সালমান এফ রহমান। এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নয়, দেশটির অংশীদার হতে চায় বাংলাদেশ। রোড শোতে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি। করোনার মধ্যেও বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে।
বিনিয়োগের সব অনুকূল পরিবেশ বিদ্যমান। সরকার উদ্যোক্তাদের ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান চমৎকার জায়গায়। বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন সুবর্ণ সময়। এ সময় বাংলাদেশের পানি ও পয় নিষ্কাশন খাতের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে চলছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো। সেই বিষয়ে বিস্তারিত জানাতে লস অ্যাঞ্জেলস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উম্মুন নাহার আজমি। আজমি, আমরা যেটা দেখছি যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আজকে চলছে মানে রোড শো এর যে সারাদিনের যে কর্মসূচিগুলো রয়েছে, সেক্ষেত্রে কি কি কর্মসূচি আজকে থাকছে এবং কারা সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন? আজমি, আমি আপনাকে আবারও যেটা জানতে চাচ্ছিলাম যে আজকে রোড শো এর তৃতীয় সেশন আমরা একটি ফুটেজ দেখছিলাম এবং আমরা যেটা জানছিলাম যে আজকে আরও কিছু কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে আজকে দিনের বিস্তারিত কি কি কর্মসূচি থাকছে এবং সেক্ষেত্রে কারা সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন? দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা এই মুহূর্তে আপডেট দিতে পারছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হেলেনা জাহাঙ্গীর 10 থেকে 15 জনের একটি সাইবার মনিটরিং টিম গঠন করেছিলেন। টিমটি দেশের বিশিষ্ট জনকে টার্গেট করে ফায়দা হাসিল করার কাজে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। দুপুরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ গেলে সাইবার মনিটরিং টিম তার নামে গুজব ছড়ানোর কাজ করত। এমনকি অনেকে ব্ল্যাকমেইলও করা হতো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথোপকথন ফাঁসও করে আসছিল টিমটি। বিভিন্ন জনের ব্যক্তিগত ছবিও এই সাইবার গ্রুপ ভাইরাল করত বলে জানান খন্দকার আল মঈন। এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে 3টি মামলা করে র্যাব। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্য মামলাটি হয়েছে মাদকসহ 4টি ধারা একত্র করে। এছাড়া রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। স্ট্রং সাইবার টিম উনি সবসময় মেনটেন করতেন, যারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেলেনা জাহাঙ্গীরের প্রচারণা চালাতেন, বিভিন্ন তার অ্যাক্টিভিটিস তুলে ধরতেন, বিভিন্নভাবে লাইক শেয়ার কমেন্ট করা এই কাজগুলো করতেন তার উদ্দেশ্য হাসিল করার জন্য। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তা পরিচয় প্রতারণার শিকার পুলিশ সহ অর্ধশত অভিযুক্ত গ্রেপ্তার। খুলনা সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের পরও অর্থ তুলে নিয়েছে ঠিকাদার। 5 বছরে খরচ দেখানো হয়েছে 80 কোটি টাকা। মার্চে বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিবিআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই সফরকে বানচাল করতে ফেব্রুয়ারিতে বৈঠক করে হেফাজত ইসলাম। ছক সাজিয়েছেন কেন্দ্রীয় কমিটির 15 নেতা, যার নেতৃত্বে ছিলেন মামুনুল হক। পিবিআই বলছে, জিহাদের কথা বলে উদ্বুদ্ধ করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের, টাকা আসে মাদ্রাসা থেকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 26 মার্চ ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধিতা করে সেদিন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। পিবিআই বলছে, অন্তত 1 মাস আগে নাশকতার পরিকল্পনা করে সংগঠনের নেতারা। বৈঠক হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়, যাতে উপস্থিত ছিলেন জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সহ 15 হেফাজত নেতা। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক শক্তির জানান দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। মামুনুল হক সাহেব এই 26 মার্চের আগের 1 মাস আগের থেকে এইটি করার জন্য সে বিভিন্ন ধরনের যোগাযোগ করেছেন, অর্গানাইজ করেছেন এবং সেটি সে তার বার্তাসমূহ তিনি সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন ফেসবুকে এক ধরনের দিয়েছেন, উনি অনেক ধরনের যে ইমো সবগুলোর মাধ্যমে দিয়েছেন এবং তাদেরকে উজ্জীবিত করেছেন। পিবিআই এসব তথ্য দিচ্ছে গ্রেফতার জিয়াউর রহমান ফারুকী ও রেজওয়ান আরমানের জবানবন্দি নিয়ে।
তাতে প্রমাণ মিলেছে হাটহাজারী থানায় হামলা, পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া এবং তাণ্ডব চালানো সবই পূর্ব পরিকল্পিত। হয়তো সময় সাপেক্ষ, বাট মামলার একটি পর্যায়ে চলে এসেছি এবং এই মামলাগুলোতে আপনার বিভিন্ন জায়গায় যে 164 ধারায় জবানবন্দি হয়েছে, সেখানে হেফাজতের তখনকার যে আগের যে কমিটিটি ছিল সেই কমিটির অনেকেরই নাম এসেছে। তারা কেন্দ্রীয় নির্দেশেই হাটহাজারীতে যে পরের দিন যে রাস্তায় যে ব্যারিকেডটা দিয়েছিলেন সেটিও তারা করেছে। তো সেই ঘটনায় আমাদের মামুনুল হক সাহেব ওই হাটহাজারীতে উপস্থিত না থেকেও তার আমরা একটা উপস্থিতি পেয়েছি। হেফাজতের এই তাণ্ডবের প্রমাণ রয়েছে র্যাবের কাছেও। তাদের হেফাজতে থাকা নেতারা শিক্ষার্থীদের উস্কানির স্বীকারোক্তি দিয়েছে। যারা মাদ্রাসা কোমলমত শিশু তাদেরকে ব্রেন ওয়াশ করে উনি যেই সকল সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, তারা এই সকল মাদ্রাসা কোমলমত শিশুদের ব্যবহার করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন সময় কাজ করেছে। হেফাজতের তাণ্ডবের 22টি মামলা তদন্ত করছে পিবিআই। অভিযুক্ত সব নেতাকে গ্রেফতার করা হবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ভাস্কর্য ভাঙচুরের পেছনে ধর্মান্ধ গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে যারা জড়িত থাকুক, দোষীদের খুঁজে বের করে উপযুক্ত সাজা দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের বাইরে থেকে পরিচালিত অনেক অনলাইন পোর্টাল ও বিদেশি মূলধারার গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে গুজব ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য তথ্য প্রকাশ করছে। এসব না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। করোনায় দেশে দুর্নীতি বেড়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্যে উষ্মা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সময় দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে সব কথা মানায় না। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এর আগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত রংপুর জেলা সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি এগিয়েছে। সাংবাদিকদের দায়িত্ব এসব সঠিক তথ্য তুলে ধরা। বাংলাদেশে ধর্মান্ধ সন্ত্রাসী চক্র বাংলাদেশে আছে, তারা ইতিপূর্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। এটি তাড়াতাড়ি কাজ হবে। তার ভাস্কর্য উপর হস্তক্ষেপ এটি সত্যি দুঃখজনক, ন্যাক্কারজনক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিফটম্যানের চাকরি হারিয়ে বনে গেছেন মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তা। পুলিশ ও আনসার সদস্য সহ বিভিন্ন ব্যক্তিকে বদলি ও চাকরির কথা বলে হাতিয়েছে বিপুল টাকা। স্ত্রী সন্তান থাকার পরও বিয়ের ভাত পেতে করেছেন প্রতারণা। এ নিয়ে মামলা হলে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত বিপ্লব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার শাহানশা বিপ্লব নিজে বিবাহিত হলেও সম্প্রতি জানতে পারেন তারই নামে পুরান ঢাকায় বিয়ে করছেন এক ব্যক্তি। পরে এ ঘটনায় মামলা করেন তিনি। অফিসে আসছি, আমার কলিগরা আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি তো বিবাহিত, তো আরেকটা আবার বিয়ে কেন করতে যাচ্ছেন? পরে আমি তো বিষয়টা শুনে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। সারপ্রাইজ হয়ে যাওয়ার পরে তখন আমার কলিগরা বলতেছিল যে এই ছবির লোকটা আপনার নাম ব্যবহার করে বিয়ে করতে যাচ্ছে। তদন্তে নেমে প্রতারণার বিষয়ে নিশ্চিত হন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সেই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক লিফটম্যানের চাকরির সুবাদে নিজের নামের সঙ্গে মিল থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেম প্লেটের তথ্য টুকে রাখত সে। পরে অনৈতিক কাজে চাকরি চলে যাওয়ায় 2018 সাল থেকে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া শুরু করে। গোয়েন্দারা বলছেন, তার ফাঁদে পা দিয়েছে আনসার পুলিশ সদস্যরাও। চাকরি দেওয়া ও বদলির কথা বলে অন্তত 50 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়েছে সে। স্ত্রী সন্তান থাকার পরও বিয়ের কথা বলে পাত্রীপক্ষের কাছ থেকে নানা অজুহাতে নিয়েছে টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার প্রতারণার কথাটি স্বীকার করেছে এবং আমরা তার বিরুদ্ধে ইতিপূর্বে 2টি মামলাও পেয়েছি। এ ধরনের ঘটনা সে পুলিশের পরিচয় ব্যবহার করে সে এই ধরনের প্রতারণা করে এসেছিল। ভুয়া পরিচয়পত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যোগাযোগ গড়ে তুলে অর্থ হাতিয়ে নিচ্ছিল এই ব্যক্তি। তার সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে। এই কর্মকর্তার নাম ব্যবহার করে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথে সম্পর্ক, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে সম্পর্ক স্থাপন করে সে বিবাহের প্রস্তাবও দিয়েছে। এরকম কিছু ঘটনা আমরা পেয়েছি। প্রতারণা থেকে বাঁচতে কাউকে টাকা দেওয়ার আগে পরিচয় যাচাইয়ের পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত হলেও তা দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে। গত 5 বছরে খুলনা সাতক্ষীরা অঞ্চলের 1635 কিলোমিটার বাঁধের জরুরি মেরামতে প্রায় 80 কোটি টাকা খরচ দেখিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে এর মধ্যে অনেকগুলো বাঁধই স্বেচ্ছাশ্রমে করা। কয়রার মদিনাবাদ এলাকার হামকুরগোড়া বাঁধটি 2019 সালে ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড় আম্পানে। এই বাঁধ জরুরি মেরামতে 21,56,000 টাকা খরচ দেখিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা বলছেন বাঁধটি মেরামত হয়েছে স্বেচ্ছাশ্রমে। আমরা তো 50-60 বছর আপনার কোনো কাজকর্ম হয়নি, এই এনজিওরা একটু করে বা আমরা নিজেরা করি, এছাড়া আর তো কেউ করে না। এই বাদ এই সরকারিভাবে করেছে, এইটুকু এই যে রাস্তায় বস্তা দিয়েছে, এইটুকু কাজ এই সরকারিভাবে হয়েছে, আর কোনো কাজ হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসে কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত 25টি পয়েন্টের প্রায় 7 কিলোমিটার বাঁধ জরুরি মেরামতে ব্যয় দেখানো হয়েছে 5,91,19,000 টাকা। তবে এতেও মূল কাজ স্বেচ্ছাশ্রমে হয়েছে বলে দাবি স্থানীয়দের। আর এই বাঁধ দুর্যোগে কতটা সুরক্ষা দিতে পারবে তা নিয়েও আছে সংশয়। কন্ট্রাক্টরের মাধ্যমে দিলে আসলে মনে করেন যে কাজটা ভালো হয় না, সরকারি প্রতিনিধির কাজ দিলে সেটাই আছে ভালো হয়। অভিযোগ আছে স্বেচ্ছাশ্রমে মেরামত করা বাঁধের জন্য টাকা নিচ্ছেন ঠিকাদারেরা। তবে উল্টো ঠিকাদারদের দাবি খরচের অর্ধেক টাকাও পাননি তারা। শুধুমাত্র টেন্ডারে যে কাজগুলো হবে সেইগুলো ডিজাইন এস্টিমেট হয়, আর ডিপিএমের কোনো ডিজাইন এস্টিমেট হয় না। এই জন্য কিন্তু ওইখান থেকে আসলে কতটুকু কাজ হওয়া দরকার সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে স্বেচ্ছাশ্রমে মেরামত করা বাঁধগুলোর জন্য জিও ব্যাগ সহ নানা সহযোগিতা করেন তারা। কাজের মান নিয়ে অভিযোগও মানতে রাজি নন কর্মকর্তারা। আমরা কিন্তু এটা পরবর্তীতে ওই ঠিকাদারকে পেমেন্ট করি না, ঠিকাদারকে পেমেন্ট করা হয় যতটুকু মাটির কাজ করবে আর জিও ব্যাগের কাজ করবে। এই জিনিসটার আবার কোয়ালিটি কন্ট্রোল করবে ইউনোর প্রতিনিধি এবং এমপির প্রতিনিধি। প্রকল্প আসে, প্রকল্প যায়, ব্যয় হয় শত কোটি টাকা, কিন্তু শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ ঘোচাতে পারে না উপকূলবাসীর দুঃখ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। বিশ্বে গত 4 সপ্তাহে 80% বেশি বেড়েছে করোনা সংক্রমণ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ সময় করোনা আরও রূপ বদলের আগেই বিশ্বব্যাপী টিকা দেওয়ার গতি বাড়ানোর আহ্বান জানায় সংস্থাটি। এদিকে বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 9,342 জনের, 24 ঘন্টা আক্রান্ত 6,42,000-এর বেশি রোগী। সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় 1,759 জন। একদিনে সবচেয়ে বেশি 99,500 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, যা 12 ফেব্রুয়ারি পর একদিনে সর্বোচ্চ। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 51% আর 20% বেড়েছে করোনায় প্রাণহানি। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 42,23,000, আক্রান্ত 19,79,00,000-এরও বেশি। টোকিও অলিম্পিকের প্রথম ডোপপাপি অ্যাথলেট নাইজেরিয়ার ব্লেসিংস ওকাকবারে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী এই স্প্রিন্টার হিটে প্রথম হয়ে উঠেছিলেন নারী 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে। 11.05 সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই অলিম্পিক পদক জয়ের স্বপ্ন শেষ হয় ওকাকবারের। সেমির 1 ঘন্টা আগে ডোপ টেস্টে পজিটিভ হন এই নাইজেরিয়ান। অবৈধ হিউম্যান গ্রোথ হরমোন নেওয়ার প্রমাণ পান অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষ, সে কারণে আর সেমিতে নামা হয়নি তার। ছেলেদের 100 মিটার বাটারফ্লাইতে রেকর্ড গড়ে সোনা জিতলেন মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেল। আর পদতালিকায় 20টি স্বর্ণ নিয়ে চীন শীর্ষে, 17 স্বর্ণ নিয়ে পরের অবস্থানে স্বাগতিক জাপান। 49.45 সেকেন্ড টাইমিংয়ের সেরা হন মার্কিন তারকা। 2 বছর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে তার টাইমিং ছিল 49.50 সেকেন্ড। নিজের গড়া সেই রেকর্ডই অলিম্পিকে ভাঙলেন ড্রেসেল। চলতি আসরে 100 মিটার ফ্রি স্টাইলেও রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। 4x100 মিটার ফ্রি স্টাইল রিলের সোনাও ড্রেসেলের। এ নিয়ে টোকিও অলিম্পিকে 3টি স্বর্ণপদক জয় করলেন ড্রেসেল। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।